হ্যালো বন্ধুরা, আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আজকে আমরা দেখাবো Oppo F9 এর ভাঙা গ্লাস কিভাবে পরিবর্তন করতে হয় তার সম্পূর্ণ টিউটোরিয়াল, এবং এর সঙ্গে আপনারা দেখতে পারবেন Oppo F9 মোবাইলটি সম্পূর্ণ ডিসঅ্যাসেম্বল প্রক্রিয়া এবং সাথে সাথেই যে কোনো হোল পাঞ্চ ডিসপ্লের ক্যামেরা কিভাবে ওসির সময় ক্লিয়ার করতে হয় তার নিয়ম। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে এইখানে কিন্তু ডিসপ্লেটা সম্পূর্ণ ওকে, কোনো ধরনের কোনো সমস্যা নাই, কোনো স্পট নাই, টাচ রেসপন্স ঠিকঠাক করতেছে। অতএব আমরা কিন্তু এখন এটাকে ওসিএ করতে পারি, গ্লাস চেঞ্জ করতে পারি, কোনো ধরনের অসুবিধা নাই। গ্লাস চেঞ্জ করার আগে অবশ্যই আপনাদের দেখতে হবে ডিসপ্লেতে কোনো স্পট আছে কিনা এবং টাচ ঠিকঠাক রেসপন্স করতেছে কিনা। এইগুলা যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আমরা ডিসপ্লেটা ওসিএ করতে পারি, অর্থাৎ গ্লাস চেঞ্জ করতে পারি। তো বন্ধুরা, এখানে আমরা দেখলাম যে মোবাইলে কোনো ধরনের স্পট, অর্থাৎ ডিসপ্লেতে কোনো ধরনের স্পট নাই এবং টাচও ঠিকঠাক কাজ করতেছে। এখন আমরা হিট স্টেশনের উপরে ডিসপ্লে সেপারেটর মেশিনের উপরে হিট দিয়ে মোটামুটি 5-7 মিনিট রেখে দিতে হবে। তারপরে আমরা ব্যাকশেলটা খোলার চেষ্টা করব। এখানে ব্যাকশেল খোলার সময় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ব্যাকশেল খোলার সময় মোবাইলের ইন্টারনাল পার্টসের যাতে কোনো ক্ষতি না হয়, দ্যাট মিন্স ভেতরে রিবন টিবন থাকে আর কি, রিবন ছিঁড়ে যাতে না যায়, এদিকে কিন্তু আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং সেদিকটা লক্ষ্য রেখে আস্তে আস্তে করে খুব সাবধানতার সহিত ব্যাকশেলটা খুলে নিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমরা ব্যাকশেলটা একটা কার্ডের সাহায্যে আস্তে আস্তে করে খুলে নিতেছি। অবশ্যই ডিসপ্লেটা মোবাইলটা হিট করে নিতে হবে যাতে ব্যাকশেলের আঠাটা একটু নরম হয় এবং সুন্দরভাবে আস্তে আস্তে আমরা ব্যাকশেলটা খুলে নিতে পারি। তো বন্ধুরা, এখানে দেখতেই পারতেছেন যে আমি কিন্তু খুব আস্তে আস্তে ধীরে সুস্থে ব্যাকশেলটা খোলার চেষ্টা করতেছি, দেখিয়ে নিতেছি কোথায় রিবন আছে কি নাই। এগুলো দেখে শুনে কাজ করবেন, একটু সময় নিয়ে কাজ করবেন, কোনো অসুবিধা নেই। ব্যাকশেলটা কিন্তু আমরা সুন্দরভাবে খুলতে পেরেছি এবং আপনারা দেখতেই পারতেছেন যে ডিসপ্লের ইন্টারনাল কোনো ক্ষতি কিন্তু হয় নাই। তো এখানে ডিসপ্লের খোলার জন্য আমাদেরকে মোবাইলটা অবশ্যই ডিসঅ্যাসেম্বল করে নিতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু ডিসপ্লেটা খুলতে পারবো না। তো এই কারণে আমরা একটা ইলেকট্রিক স্ক্রুড্রাইভারের সাহায্য নিব যাতে করে মোবাইলের সবগুলো স্ক্রু আমরা সুন্দরভাবে খুলে নিতে পারি। মোবাইলের সবগুলো স্ক্রু খোলার পরে আমরা মোবাইলটা ডিসঅ্যাসেম্বল করব। এখানে আমরা সিম ট্রেটা খুলে নিতেছি, আপনারা দেখতেই পারতেছেন সবগুলো স্ক্রু আমাদের খোলা হয়ে গেছে, সিম ট্রেটা খোলা হয়ে গেছে। এখন একটা ওপেনারের সাহায্যে আমরা মোবাইলের যে আপার শেলটা আছে, অর্থাৎ মিডল ফ্রেম যেটাকে বলে, সেটা আমরা আস্তে আস্তে খুলে নিব। এখানে একটা স্ক্রু রয়ে গেছে, স্ক্রুটা খুলে নিতে হবে, মিডল ফ্রেম খুলে নিতে হবে। অর্থাৎ ডিসপ্লেটা খোলার জন্য আমাদের যা যা খোলার প্রয়োজন আমরা কিন্তু সব কিছু সুন্দরভাবে খুলে নিব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে সাইডের আপার শেল যেটা, সেটা কিন্তু আমাদের খুলে নেওয়া হয়ে গেছে এবং এখানে মোটামুটি একটা সিম্পল ডিজাইন করছে, নর্মালি যেসব ডিজাইন করা হয়। ব্যাটারি, একটা ডিসপ্লের রিবন যেটা সাহায্যে ডিসপ্লেটা কানেক্ট হয়েছে, নেটওয়ার্কের একটা তার যেটা সাহায্যে নেটওয়ার্কের কানেকশন কানেক্ট হয়েছে, 4টা ক্যামেরা আছে এখানে, আর হচ্ছে মাদারবোর্ড থেকে লজিকের কানেকশন দেওয়ার জন্য একটা রিবন এখানে ব্যবহার করা হয়েছে। মোটামুটি সাধারণ একটা ডিজাইন করছে, কিন্তু তারপরেও মোবাইলটা আসলে মোটামুটি ভালো মানের একটা মোবাইল এবং চালায় মোটামুটি ভালো, ইউজার ফ্রেন্ডলি এবং আপনার কোনো রকম ল্যাগ ট্যাগ নাই। তো ডিভাইসটা মোটামুটি ভালো, ফ্ল্যাগশিপ একটা ডিভাইসের পারফরমেন্সটা মোটামুটি ভালো। তো এরকম একটা ডিভাইস আসলে নষ্ট হয়ে গেলে কার না খারাপ লাগে বলেন। তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে কিন্তু মোবাইল আসলে চলে এসেছে। মোবাইল ছাড়া কিন্তু আসলে আমাদের নিত্য প্রয়োজনীয় যেই জীবন বা দৈনন্দিন যে জীবন, সেটা কিন্তু আসলে আমরা কল্পনাই করতে পারি না। তো এমতো অবস্থায় যদি ডিসপ্লের এই বেহাল অবস্থা থাকে তাহলে তারও অবস্থা খারাপ। তো ডিসপ্লে খোলার জন্য এখানে আমরা একটা কটন বাডের সাহায্যে একটু একটু করে থিনার আপনার ডিসপ্লের উপরে ভিজাবো এবং একটু একটু করে হিট দিব এবং এইভাবেই আমরা ডিসপ্লেটা আসলে খোলার চেষ্টা করব। এখানে আপনারা দেখতে পারতেছেন যে একটা ব্লেডের সাহায্যে আমি একটু একটু করে একটা কাঠ ঢোকানোর জায়গা করে নিতেছি
যাতে কার্ডের সাহায্যে আমরা ডিসপ্লেটা সুন্দরভাবে খুলে আনতে পারি। তো বন্ধুরা, এই মেথডে আসলে খুব সুন্দর কাজ করে। একটু করে কটন বাডের সাহায্যে থিনার দিবেন আর একটু করে হিট দিবেন, দেখবেন যে খুব সুন্দরভাবে কাজ করবে। হ্যাঁ, তো এটা যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, থিনার একটু বেশি গেলেও অসুবিধা নাই। টিএফটি ডিসপ্লে যেগুলো থাকে, টিএফটি ডিসপ্লেতে কিন্তু থিনার একটু বেশি গেলে অসুবিধা আছে। তো এই কারণে আপনারা চেষ্টা করবেন টিএফটি ডিসপ্লেগুলোতে নামমাত্র থিনার দিতে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কার্ড কিন্তু এখানে ঢুকাই ফেলছি। এই কার্ড ঢুকানোটাই আসলে আমার কাছে মেইন মনে হয়। কার্ড একবার ঢুকে গেলে মোটামুটি খুব সহজেই ডিসপ্লেটা খোলা সম্ভব। এখানে অবশ্যই আমি ওই পন্থাটাই অবলম্বন করছি। ভিডিও লং হয়ে যাবে বলে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাই নেই। একটু করে থিনার দিব আর একটু করে হট গান দিয়ে হিট দিতে পারি, বা সেপারেটর মেশিন দিয়ে আপনারা হিট দিতে পারেন, যে যেভাবে সুবিধা মনে করে, কোনো অসুবিধা নেই। বাট সময় নিয়ে ডিসপ্লেটা খুললে অবশ্যই ডিসপ্লের কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো আপনারা এই মেথডে কাজ করে দেখতে পারেন, খুব ইফেক্টিভ একটা মেথড। হ্যাঁ, আর যাদের মোবাইলে এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া আছে। ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের শপের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফিজ বিল্ডিং, নীলটুলি, ফরিদপুর। তো বন্ধুরা, মোবাইলের সার্ভিসিং রিলেটেড বা ডিসপ্লে রিলেটেড যে কোনো ধরনের সমস্যা, টাচ ডিসপ্লে যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে তা জানাতে পারেন। আমি সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং অ্যাপ্রোপ্রিয়েট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে লজিক না খুললে কিন্তু আসলে ডিসপ্লেটা খোলা যাইতেছে না। তো এখানে ফিঙ্গারের জন্য যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরা আছে, নেটওয়ার্কের তারটা খুলতে হবে। মোটামুটি ডিসপ্লের কানেকশনের জন্য একটা রিবন দেওয়া হয়েছে। আর আদার্স যেসব কানেকশন আছে, যেমন ধরেন চার্জার, মাইক্রোফোন, হেডফোন জ্যাক, এগুলোর জন্য একটা আপনার রিবন দেওয়া হয়েছে। তো এই সব কিছু খোলার পরেই কিন্তু আমরা ডিসপ্লেটা আলাদা করতে পারলাম। এটা নর্মালি একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং পারফরমেন্সও খুব ভালো, ল্যাগ ট্যাগ তেমন একটা নাই। তো ডিসপ্লেটা খুলে নেওয়ার পরে অবশ্যই আমাদের মোবাইলের যে ফ্রেমটা আছে, ফ্রেমটাকে আমাদের পরিষ্কার করে রাখতে হবে, যাতে ভবিষ্যতে কাজের সময় আমাদের কোনো ধরনের অসুবিধা না হয়। যেমন এখানে মনে করেন ডিসপ্লেটা খোলার পরে কিন্তু আমাদের ডিসপ্লেটা কাটতে হবে, ডিসপ্লেটা ফ্রেমে বসায় তারপর হচ্ছে আপনার গ্লাস বসাইতে হবে, বা যে কোনো ধরনের আপনার প্রয়োজন হইতে পারে। অ্যাট লাস্ট আমাদের ডিসপ্লেটা তো ফিটিং করতেই হবে। তো এই কারণে আমরা ফ্রেমটা অবশ্যই পরিষ্কার করে নিব, এবং ডিসপ্লেটা যে খুললাম, ডিসপ্লেটা ঠিক আছে কিনা সেটা অবশ্যই আমাদের চেক করে নিতে হবে। তো ডিসপ্লেটা অবশ্যই চেক করে নেবেন, নয়তো পরবর্তীতে দেখা যাবে যে খাটনিটা ফাও হইতেছে। তো ইন কেস যদি কোনো কনফিউশন আপনার থাকে যে খুললাম ডিসপ্লেটা ভালো আছে না নষ্ট হয়ে গেছে, তাহলে অবশ্যই ডিসপ্লেটা আপনারা চেক করে নেবেন। আর সুপার অ্যামোলেড ডিসপ্লে যেহেতু একবার দেখা যাইতেছে যে আইসে, অতএব ডিসপ্লে ভালো আছে। সুপার অ্যামোলেড ডিসপ্লে ফেটে গেলে কিন্তু আসলে ডিসপ্লে আসে না, এটা আপনারা জানেন। তো যাই হোক, আমাদের ডিসপ্লে ভালো আছে আমরা দেখতে পারলাম। এর পরের স্টেপে আমরা যাব। পরবর্তী স্টেপে আমরা অবশ্যই ডিসপ্লের উপরে সুন্দরভাবে স্কচ টেপ লাগাই নিব, যাতে আমাদের ডিসপ্লেটা সেপারেটর মেশিন দিয়ে আলাদা করতে বা ডিসপ্লে থেকে গ্লাস আলাদা করতে কোনো ধরনের সমস্যা না হয়। এই কারণে আমরা ওপরে একটা স্কচ টেপ লাগাই নিলাম। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কচ টেপটা লাগানো কিন্তু খুব ইজিয়েস্ট একটা ব্যাপার। এখানে আমি ওসি পেপার লাগানোর যে রোলার আছে, সেই রোলারের সাহায্যে এইখানে স্কচ টেপ লাগাইতেছি। আপনারা যে কোনো কার্ডের সাহায্যে লাগাইতে পারেন। যেমন ধরেন মোবাইলে যে পলিগুলা লাগায়, সেই পলিগুলা ধাক্কা দেওয়ার যে কার্ডটা থাকে, সেটা দিয়েও আপনি স্কচ টেপ লাগাইতে পারেন। এনিহাও আপনি স্কচ টেপ লাগাইতে পারেন, বাট স্কচ টেপ লাগানোটা কিন্তু খুব জরুরি। টেপটা যদি না লাগান তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। তো এখানে অনেকেই আছে আপনার ডিসপ্লে মোবাইল থেকে আলাদা না করে ইউসি করে। তো আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো না, বাট যারা নতুন গ্লাস চেঞ্জ করা শিখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এটা আসলে না করাই ভালো। কারণ বাবল রিমুভার মেশিনে যখন আপনি সম্পূর্ণ ক্যামেরাটা সহ বা সম্পূর্ণ মোবাইলটা দিয়ে দিবেন, তো বাবল রিমুভার মেশিনের যে প্রেশার, এই প্রেশারগুলো ক্যামেরার লেন্স সহ্য করতে পারে না। ক্যামেরার লেন্সটা ভেতর থেকে ফেটে যায়, নষ্ট হয়ে যায় ক্যামেরাটা। এটা আমরা অনেক দেখছি। এই কারণে আমরা সবসময় ডিসপ্লেটা সেপারেট করে নিয়ে তারপরে হচ্ছে আপনার
গ্লাস চেঞ্জ করি। এবং আপনারাও এটা করার চেষ্টা করবেন, কজ যদি ডিসপ্লেটা বডি থেকে না খুলে আপনারা ওসিএ করেন তাহলে কাস্টমারের ক্ষতি হবে, দেখা যাবে যে ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে। তো এটা কিন্তু একটা ক্ষতি। তো আমরা 2-3 বার এরকম প্রবলেমে পড়ছি, জরিমানাও দিতে হয়েছে, আবার অনেক কাস্টমার জরিমানা নেয় নাই। তো যাই হোক, অ্যাট লাস্ট এটা কাস্টমারের ভোগান্তি হয়, আপনারা চেষ্টা করবেন এটা এড়াই যাইতে। একটু কষ্ট হইলেও খুইলে কাজ করার চেষ্টা করবেন, তাতে কাস্টমারের ক্ষতি হবে না। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু নিরিবিলি আস্তে আস্তে করে আমি ডিসপ্লেটা ভাঙা গ্লাস থেকে আলাদা করে ফেলছি। পোলারাইজার পেপার টেপার কিছুই কাটে নাই। তো আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যাতে পোলারাইজার পেপার না কাটে। পোলারাইজার পেপার কেটে গেলে কিন্তু এখানে খাটনিটা 3 ডবল হয়ে যাবে, কারণ একটা পোলারাইজার পেপার চেঞ্জ করা আসলে কষ্টের ব্যাপার। তো এখানে আমরা মোটরের সাহায্যে ডিসপ্লের যে আঠাটুকু আছে সেই আঠাটুকু সুন্দরভাবে পরিষ্কার করে নিব। এই আঠা কিন্তু অবশ্যই নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করতে হবে, বিন্দুমাত্র আঠা থাকা যাবে না। এই আঠা পরিষ্কার না হলে কিন্তু আপনার গ্লাস অ্যাকুরেট লাগবে না ডিসপ্লের সঙ্গে, এবং অবশ্যই খুব বাজে লাগবে দেখতে। আর আঠা যদি আপনি 100% নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করেন তাহলে কিন্তু আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না, গ্লাস কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে। তো এখানে আমরা ম্যাজিক স্পঞ্জের সাহায্যে নিব। ম্যাজিক স্পঞ্জে যে কোনো ধরনের গ্লু রিমুভার আপনি দিয়ে এই ম্যাজিক স্পঞ্জ ব্যবহার করতে পারবেন। আমি এখানে কোচু ব্র্যান্ডের 520+ যে স্প্রেটা আছে ওইটা ইউজ করি। আপনারা মেকানিক ব্র্যান্ডের 560 বা 530+ আছে, 580 আছে, রিলাইফের 580 আছে, 560 আছে, এগুলো ব্যবহার করতে পারবেন। দ্যাট মিনস গ্লু রিমুভার যে স্প্রেগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এরপরে ফাইনাল ফিনিশিংয়ের জন্য আমি সবসময়ই ডিসপ্লে ক্লিনার যেই আপনার স্প্রেগুলো আছে ওগুলো ব্যবহার করি। আমি এখানে রিলাইফের 530 যে স্প্রেটা আছে ওইটা ব্যবহার করি। তো বন্ধুরা, রিলাইফের 530 যে স্প্রেটা আছে ওইটা আসলে ডিসপ্লে ক্লিনার, এবং ওইটা দিয়ে আমরা ফাইনালি ক্লিন করব ডিসপ্লেটা। আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এর উপরে একটা ডিসপ্লের এর উপরে কিন্তু একটা গ্লাস বসাইলে কিন্তু ডিসপ্লেটা একদমই নতুনের মতো হয়ে যাবে। আসলে বোঝার উপায়ই থাকবে না যে এটা কিছু করা হয়েছে। এই কাজগুলো কিন্তু খুব সুন্দর হয়। আর এখন গ্লাস চেঞ্জ করা তো আরও সহজ ব্যাপার। আগে যেরকম কঠিন ছিল এটা করতে হবে ওইটা করতে হবে, গ্লাস চেঞ্জ করা এখন আসলেই খুব ইজি ব্যাপার হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আমরা হচ্ছে যেই হোল পাঞ্চ যে জায়গাটা আছে, যেটা আসলে ক্যামেরা ফোকাস করে, ওই জায়গাটার উপরে অল্প একটু ইউভি গ্লু অ্যাপ্লাই করব। ইউভি গ্লু খুবই অল্প অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা, আপনারা মনে রাখবেন 1 ফোঁটার 3 ভাগের 1 ভাগ ব্যবহার করবেন। আপনারা চাইলে এটা সরাসরি না দিয়ে 1 ফোঁটার 3 ভাগের 1 ভাগ মেজারমেন্ট করে দিতে পারেন, সেটা অন্যভাবে আপনারা দিতে পারেন। দেখা গেছে একটা কার্ডের উপর একটু গ্লু নিলেন, আর একটা কার্ড দিয়ে একটু উঠায় লাগাই দিলেন, এভাবেও হতে পারে যদি আপনাদের সরাসরি দিতে অসুবিধা হয় তাহলে। এরপরে আমরা ডিসপ্লেটা অবশ্যই মেশিনের মধ্যে দিয়ে দিব যাতে গ্লাস আর ডিসপ্লেটা অ্যাটাচড হয়ে যায়। এই কারণে আমরা মেশিনের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে মেশিনের কাজ কিন্তু শেষ। মেশিন যাতা দিছে, আমি শর্টকাটে দেখাই দিছি। মেশিন যাতা দেওয়ার পরে আমরা এটা বাবল রিমুভার মেশিনের মধ্যে দিয়ে দিব। এখানে আমরা যে মেশিনটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে RMB5 Max। এটা ফরওয়ার্ডের একটা মেশিন এবং খুবই দারুণ কাজ করে মেশিনটা। আপনারা যদি কারো ওসি মেশিন লেগে থাকে এটা ব্যবহার করতে পারেন। তো এখানে যেহেতু বডি ফ্রেম কালো, অবশ্যই আমরা এখানে কালো আঠা ব্যবহার করব। এখানে আমরা মেকানিক ব্র্যান্ডের আঠাটা ব্যবহার করতেছি। তো কালো আঠা ব্যবহার করার পরে যে কোনো আঠা ব্যবহার করার পূর্বশর্ত হচ্ছে আঠা দিয়ে অবশ্যই 2-3 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে যাতে আঠাটা খুব সুন্দরভাবে শুকায়, এবং এরপরেই কিন্তু আপনারা এখানে ডিসপ্লেটা লাগাইতে পারবেন। কারণ আঠার মধ্যে যে থিনার টাইপের লিকুইডটা থাকে যেটা আসলে আঠাকে নরম করে রাখে, সেটা যদি একটু না শুকায় তাহলে কিন্তু রিবনের মধ্যে গিয়ে আপনার ডিসপ্লেটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা অবশ্যই আঠাটা একটুখানি শুকাই নিব যাতে পরবর্তীতে কোনো ধরনের অসুবিধা না হয়। এবং এখানে সবগুলো কানেক্টর আমরা একে একে খুব সুন্দরভাবে লাগাই দিব। ঠিক আছে, ঠিক যেইভাবে আমরা সম্পূর্ণ মোবাইলটা ডিসঅ্যাসেম্বল করে নিয়েছিলাম ঠিক একইভাবে আমরা মোবাইলটা আবার অ্যাসেম্বল করে নিব। এখানে আমরা রিঙ্গারের যে স্পিকারটা আছে সেই রিঙ্গার স্পিকারটা বসাই দিব। এরপরে আপনার মোবাইলের যে ওপরে যে আপার শেলটা আছে
অথবা আপনার মিডল ফ্রেমটা আছে সেটা বসাই দিব। তো বন্ধুরা সব কিছু অ্যাসেম্বল করার আগে অবশ্যই আপনারা বারবার চেক করে নেবেন যে যে সকল কানেক্টরগুলো আপনারা মাদারবোর্ড বা লজিক থেকে খুলে নিয়েছিলেন, অর্থাৎ পিসিবি বা সাব পিসিবি থেকে খুলে নিয়েছিলেন, সেটা আপনারা আবার ঠিকঠাক কানেক্ট করছেন কিনা। না হলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে আপনার কোনো না কোনো একটা গ্যাপ থেকে গেছে। যেমন দেখা যাবে যে আপনার দেখা গেছে নেটওয়ার্কের ক্লিপটা না লাগাইলে কিন্তু নেটওয়ার্ক আসবে না, বা যে কোনো ধরনের গ্যাপ থেকে যেতে পারে। পরবর্তীতে আবারও দেখা গেছে পুনরায় খোলা লাগছে। তো এই ধরনের প্রবলেম যাতে না হয় এই কারণেই আপনারা বারবার চেক করে নেবেন, 2 মিনিট চেক করবেন, কোনো অসুবিধা নাই। কাস্টমারের যাতে ভোগান্তি না হয়, আপনারও যাতে ডবল খাটনি খাটতে না হয়, এই কারণে আপনারা বারবার চেক করে নেবেন। তো বন্ধুরা যেভাবে আমরা সবগুলো স্ক্রু খুলে নিয়েছিলাম ঠিক একইভাবে আমরা সবগুলো স্ক্রু আবার মোবাইলের উপরে সুন্দরভাবে লাগিয়ে দিব। তো এখানে আমি আপনাদের ফাস্ট ফরওয়ার্ড করে দেখানোর চেষ্টা করতেছি। স্ক্রু লাগানো তো আসলে এমন কোনো কাজ না, এটা আসলে যে কোনোভাবে লাগানো যায়। তো এখানে যাতে ভিডিওটা দ্রুত শেষ হয় এই কারণে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু কাজ আমাদের প্রায় শেষ। তো আপনাদের যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে, আমাদের কাজ একটুও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর যদি ডিসপ্লে মেরামত সম্পর্কিত কোনো ধরনের কোনো তথ্য জানার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার আপনাদের চেষ্টা করব। আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই এবং আপনাদের প্রত্যেকটা কমেন্টে অনেক গুরুত্ব সহকারে পড়ি। তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন যে ব্যাকশেলটাও লাগানো হয়ে গেছে। আমরা ব্যাকশেলটা লাগানোর জন্য পানি কালারের আঠাটা ব্যবহার করছি, কারণ পানি কালারের আঠাটা একটু কম হিটেই আসলে গলে যায়, সমস্যা হয় না। আর ব্যাকশেলটা যেহেতু প্লাস্টিকের বেশি হিট সহ্য করতে পারবে না, এই কারণে আমরা কম হিটার আঠা এখানে ব্যবহার করছি। আর সাইডে ডিসপ্লে লাগানোর পরে সাইডে যে বাড়তি আঠাটুকু আছে সেই আঠাটুকু আমরা একটু উইপসের সাহায্যে সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি, যাতে দেখতে বাজে না লাগে, দেখতে একটু ভালো লাগে। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে কাজ কিন্তু শেষ, ডিসপ্লেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি ক্যামেরা দেখাচ্ছি, ক্যামেরা কিন্তু একদম পরিষ্কার, ফ্রন্ট ক্যামেরা এক ফোঁটাও গোলা